শারীরিক প্রতিবন্ধকতাকে তোয়াক্কা না করে কন্টেন্ট ক্রিয়েটর টনি পরিবার। জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা যুব শক্তি। জামালপুরে বন্যার আশঙ্কা, ভোলায় ঘূর্ণিঝড় মোকাবেলার প্রস্তুতি। এবং দুর্লভ জিনিসে ঠাসা এক কুমিল্লার স্কুল শিক্ষকের জাদুঘর। দেখছেন এটি নিউজ। সারা দেশের সর্বশেষ খবরাখবর নিয়ে এটি নিউজের নিয়মিত আয়োজন দেশের খবরে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। সাথে আছি আমি মারিয়া শিমু। শুনছিলেন আকিস বশির গ্লাসের সৌজন্যে সংবাদ শিরোনাম। বিস্তারিত জানাচ্ছি। ফেনীতে একই পরিবারের 4 জন বামন, বাবা, মেয়ে, 2 ছেলে, সবাই খর্বাকৃতির। শারীরিক প্রতিবন্ধকতাকে তোয়াক্কা না করে সামাজিক যোগাযোগ মাধ্যমে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে মেতে আছে পরিবারটি। নিজেদের বদলে নেয়ার সেই গল্পই জানিয়েছেন ফেনী প্রতিনিধি দিদারুল আলম। আসা যাওয়ার সময় একজনকেও সালাম দেয় না বলে, আর আমার মুখ যেন উজ্জ্বল থাকে। ফেনী সদর উপজেলার মোটুবি ইউনিয়নের শাহপুর গ্রামের তাজুল ইসলাম টনি। জন্ম থেকেই তিনি খর্বাকৃতির। তার পরিবারের 5 সদস্যের মধ্যে স্ত্রী ছাড়া 2 ছেলে 1 মেয়ে, সকলে শারীরিক গঠন স্বাভাবিক আকৃতির চেয়ে খাটো। 2 ছেলে গ্র্যাজুয়েশন শেষ করেছে, মেয়ে মাস্টার্সের ভর্তির অপেক্ষায়। খর্বাকৃতির বলে সরকারি চাকরি হয়নি, প্রতিনিয়তই সইতে হয় মানুষের নেতিবাচক আচরণ। সসম্মানে মাথা উঁচু করে বাঁচতে তাই 2023 সাল থেকে ইউটিউব ও ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ শুরু করে পরিবারটি। নিজেকে কিছু করতে হবে, নিজেকে কিছু দেখাইতে হবে, নিজের পরিচয় নিজে বাঁচতে হবে। পড়ালেখার পাশাপাশি আমরা আমাদের কন্টেন্ট ভিডিও বানাচ্ছি, এটা নিয়ে আমরা অনেক দূরে এগিয়ে যেতে চাই। দর্শকের কাছে আমি বিনীত অনুরোধ, আপনাদের ভালোবাসা পেলে আমরা অবশ্যই সফলতার দেখা পাবো। প্রয়োজন মনোবল আর ইচ্ছা শক্তি, তাহলে দেখবেন যে কোনো কাজ আপনি সহজে করতে পারবেন। সামাজিক দায়িত্ববোধ, ভ্রাতৃত্ববোধ, পারিবারিক বন্ধনের মতো কন্টেন্ট তৈরি করে সবার কাছে শিক্ষণীয় ও শুভবার্তা দিতে চান তারা। অনেক ঘাত প্রতিঘাত পেরিয়ে সফলতার দ্বার প্রান্তে আজ পরিবারটির উদ্যোগ। আল্লাহ বড় বড় গরু ছাগল চায় না, আল্লাহ কইছে মনের পশু কোরবান দিতে, বনের পশু না। টনি পরিবার নিজেরাই বদলে নিয়েছে নিজেদের জীবন। সমাজ এবং কি পরিবার পরিবর্তনের একটি মেসেজ আমরা কন্টেন্টের মাধ্যমে দিয়ে থাকি। আমার সবগুলি কন্টেন্ট শিক্ষণীয়। সবার কাছে আজ সম্মান ও স্বীকৃতি পাচ্ছে টনি পরিবার। দেশের সমাজের বোঝা হয়ে থাকতে হইতো, তাদের কোনো বোঝা ইনশাল্লাহ কারো উপরে আসে নেই। সাধুবাদ জানা ওদেরকে, ওরা এগিয়ে যাক। দর্শকদের কাছেও একটা প্রশ্ন, ওদেরকে লাইক, ফলো, শেয়ার করে সাপোর্ট করে যেন আরও উপর লেভেলে ওঠার সুযোগ দেয়। টনি পরিবার অনন্য এক দৃষ্টান্ত, অন্য সব প্রতিবন্ধী মানুষের জন্য বিশাল অনুপ্রেরণা। দিদারুল আলম, এটিএন নিউজ, ফেনী। জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে জাতীয় নাগরিক পার্টির অঙ্গ সংগঠন জাতীয় যুব শক্তি। সেখানে জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের আগ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দিয়েছে নেতারা। সকালে পুষ্পস্তবক অর্পণের পর 1 মিনিট নীরবতা পালন করেন সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম, মুখ্য সংগঠক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল সহ কেন্দ্রের নেতাকর্মীরা। পরে আহ্বায়ক তারিকুল ইসলাম বলেন, যুবশক্তি কখনো অন্য দলের যুব সংগঠনের মতন হবে না, তবে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ অবস্থান রাখবে। ক্ষমতায় টিকে থাকার হাতিয়ার হিসেবে যুবশক্তি ব্যবহৃত হবে না মন্তব্য করে তিনি আরও বলেন, জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের আগ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা। আরও খবর জানাচ্ছি। ভোলায় ঘূর্ণিঝড় মোকাবেলায় 869টি আশ্রয়কেন্দ্র ও 14টি মাটির কেল্লা প্রস্তুত রাখা হয়েছে। রয়েছেন সিপিপি ও রেড ক্রিসেন্ট সহ 13,800 স্বেচ্ছাসেবী। 97টি মেডিকেল টিমও প্রস্তুত আছে। সকালে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভায় এই তথ্য জানান ভোলার জেলা প্রশাসক মোহাম্মদ আজাদ জাহান। তিনি আরও জানান, ঘূর্ণিঝড় মোকাবেলায় আগাম 3 ধাপের প্রস্তুতি নেওয়া হয়েছে। সরকারি কর্মকর্তাদের ছুটিও বাতিল করা হয়েছে। পুলিশ, কোস্টগার্ড, নৌপুলিশ, ফায়ার সার্ভিস সহ সরকারি দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সতর্ক রাখা হয়েছে। মজুদ রাখা হয়েছে 291 মেট্রিক টন চাল, 1,500 প্যাকেট শুকনো খাবার এবং 5 লাখ টাকার শিশু খাদ্য। এছাড়া ভোলার বিচ্ছিন্ন দ্বীপে বসবাসকারী জনগোষ্ঠীকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে প্রস্তুতি নেওয়া হয়েছে। দুর্যোগে ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে
এবং ঝড় মোকাবেলায় সর্বোচ্চ প্রস্তুতির কথা জানান জেলা প্রশাসক। 869টি যে দুর্যোগ আশ্রয়ণ কেন্দ্র আছে এবং 14টি মাটির কিল্লা আছে, এইগুলো সম্পূর্ণরূপে প্রস্তুত রাখা হয়েছে। যদি কোনো প্রকার কোনো ঝড় বৃষ্টি বা ঘূর্ণিঝড় আসে তাহলে মানুষকে নিরাপদে যেন আমরা সহজেই সরিয়ে নিতে পারি। এছাড়া আমাদের সিপিপি তাদের যে 13,860 জন কর্মী আছে তারা সকলে পূর্ণ প্রস্তুতি নিয়ে আছেন। যদি কোনো প্রকার আমাদের দুর্যোগ আসে তাহলে তারা সকল প্রস্তুতি নিয়ে আমরা মোকাবেলা করব। উজানের পাহাড়ি ঝলে জামালপুরে যমুনা ও পুরাতন ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। কয়েক জায়গায় শুরু হয়েছে নদী ভাঙন। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে 24 ঘন্টায় যমুনার পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে 3 সেন্টিমিটার, জগন্নাথগঞ্জ ঘাট পয়েন্টে 8 সেন্টিমিটার এবং পুরাতন ব্রহ্মপুত্র নদের পানি জামালপুর ফেরিঘাট পয়েন্টে 7 সেন্টিমিটার বেড়েছে। তবে এখনও তা বিপদসীমার নিচে। জিঞ্জিরাম নদীর পানি গোয়ালকান্দা পয়েন্টে 18 সেন্টিমিটার কমলেও এখনও তা বিপদসীমার 24 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। এদিকে যমুনায় পানি বাড়ার সঙ্গে সঙ্গে ইসলামপুর উপজেলার সাবধরি ইউনিয়নের কাশারি ডোবা সহ কয়েকটি গ্রামে ভাঙন শুরু হয়েছে। ঈদে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে 17টি ফেরি ও 20টি লঞ্চ চলবে বলে জানিয়েছে মানিকগঞ্জ ও রাজবাড়ী জেলা প্রশাসন। এ সময় কোরবানির পশুবাহী ট্রাক পারাপারে অগ্রাধিকার দেওয়া হবে। সকালে রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ে আয়োজিত সমন্বয় সভায় জানানো হয়, ঈদে ঘরমুখী মানুষের যাত্রা এবং রাজধানীতে কোরবানির পশু সরবরাহ নির্বিঘ্ন করতে অতিরিক্ত ফেরি ও লঞ্চ চলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঈদে যাত্রী ও যানবাহনের চাপ সামলাতে ঘাট ব্যবস্থাপনায় সমন্বয় ও নিরাপত্তা জোরদার করা হবে। বিশেষ করে কোরবানির পশুবাহী ট্রাক পারাপারে থাকবে অগ্রাধিকার, আর অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে সক্রিয় থাকবে ভ্রাম্যমাণ আদালত। রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পুলিশ, নৌ পুলিশ, বিআইডব্লিউটিএ এবং পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা। দেশের খবরে নিচ্ছি বিরতি। বিরতির পর আরও যা থাকছে। দিনাজপুরের বীরগঞ্জে জামাইয়ের ছুরিকাঘাতে শাশুড়ির মৃত্যু। যশোরে 2 মোটরসাইকেলের সংঘর্ষে পুলিশ কনস্টেবল সহ নিহত 2। বিরতির পর আবারও ফিরে এলাম। দেশের খবরে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। এনবিআর বিলুপ্তির প্রতিবাদে চলমান কর্মসূচি নিয়ে ব্রিফ করছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। আমরা সরাসরি সেখানে যুক্ত হচ্ছি। ঘোষণা প্রদান করা হয়। এছাড়া প্রেস রিলিজে উল্লেখিত 22 মে 2025 তারিখের কোন সমঝোতা প্রস্তাব নিয়ে নেওয়ার বিষয়ে অবতারণা করা হয়েছে সেই বিষয়ে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ অবগত নয়। আমরা আপনাদের জ্ঞাতার্থে জানাতে চাই যে গত 22 মে 2025 তারিখে মাননীয় অর্থ উপদেষ্টা দপ্তরের সাথে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের কোনো আনুষ্ঠানিক সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়নি। ধন্যবাদ ইশতিয়াক। আমি এদিব বিল্লাহ, অতিরিক্ত কমিশনার, বাংলাদেশ কাস্টমস। কিন্তু অধ্যাদেশ বাস্তবায়নের পূর্ব পর্যন্ত জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্ত হবে না মর্মে যে ঘোষণা প্রেস রিলিজে দেয়া হয়েছে তা সাংবাদিক মহল সহ জনমনে অহেতুক বিভ্রান্তি তৈরি করেছে। জারিকৃত অধ্যাদেশের ধারা 1-2 অনুযায়ী অধ্যাদেশ বাস্তবায়নের জন্য সরকার পৃথক গেজেট প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত এমনিতেই জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্ত হবে না। সেটি আলাদা করে ঘোষণা দিয়ে বলার প্রয়োজন আছে কিনা সেটি আমাদের বোধগম্য হয়নি। আমাদের মৌলিক দাবি 4টি, যা নিম্নরূপ: 1. জারিকৃত অধ্যাদেশ অবিলম্বে বাতিল করতে হবে। 2. অবিলম্বে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে অপসারণ করতে হবে। 3. রাজস্ব সংস্কার বিষয়ক পরামর্শ কমিটির সুপারিশ জনগণের জন্য ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। এবং 4.
জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক প্রস্তাবিত খসড়া এবং পরামর্শ কমিটির সুপারিশ আলোচনা পর্যালোচনা পূর্বক প্রত্যাশী সংস্থা, ব্যবসায়ী সংগঠন, সুশীল সমাজ, রাজনৈতিক নেতৃত্ব সহ সংশ্লিষ্ট সকল অংশীজনের মতামত নিয়ে উপযুক্ত ও টেকসই রাজস্ব ব্যবস্থা সংস্কার নিশ্চিত করতে হবে। আপনাদের সকলের অবগতির জন্য জানাতে চাই যে দেশের বৃহত্তর স্বার্থে আমাদের দাবি অত্যন্ত যৌক্তিক, যা ইতিমধ্যেই দেশের প্রথিতযশা অর্থনীতিবিদ ঢিংচাং সহ সর্বমহলে স্বীকৃত হয়েছে। আমরা এনবিআর তথা রাজস্ব প্রশাসনে আমূল সংস্কার চাই। এটি আমাদের দীর্ঘদিনের দাবি। আমাদের চাওয়া এই সংস্কার হবে আন্তর্জাতিক পরিমণ্ডলে স্বীকৃত সর্বোত্তম ব্যবস্থা ও পদ্ধতির অনুরূপ। দেশের স্বার্থ ও উন্নয়ন দর্শন এতে সঠিকভাবে প্রতিফলিত হবে। রাজস্ব প্রশাসন অধিকতর কার্যকর, প্রগতিশীল ও দুর্নীতিমুক্ত হবে এবং সংস্কার বিশেষ কারো স্বার্থ হাসিলে হাতিয়ার হবে না। একই সাথে দেশের বৃহত্তর স্বার্থে আন্তর্জাতিক উত্তম মানদণ্ড অনুযায়ী আমরা চাই রাজস্ব নীতি প্রণয়ন ও রাজস্ব ব্যবস্থাপনা সংক্রান্ত কার্যক্রম বাস্তব ও পেশাগত জ্ঞানধারী কর্মকর্তাদের মাধ্যমেই পরিচালিত হবে। রাজস্ব ব্যবস্থার আমূল সংস্কারের স্বার্থে আমাদের এমন যৌক্তিক দাবি মেনে নিতে সরকার কেন, কী কারণে এবং কাদের প্ররোচনায় বিলম্ব করছে তা আমাদের বোধগম্য হচ্ছে না। যেহেতু আমাদের উপযুক্ত 4টি সুনির্দিষ্ট দাবি পূরণের বিষয়ে সরকারের পক্ষ হতে অদ্যাবধি সুস্পষ্ট ঘোষণা প্রদান করা হয়নি, সেহেতু আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি অব্যাহত থাকবে। দর্শক, এনবিআর বিলুপ্তির প্রতিবাদে ঢাকার আগারগাঁও এনবিআর অফিস থেকে চলমান কর্মসূচি নিয়ে ব্রিফ করছিলেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। আমরা সরাসরি সেখানে যুক্ত ছিলাম। দিনাজপুরের বীরগঞ্জে পারিবারিক কলহের জেরে জামাইয়ের ছুরিকাঘাতে মৃত্যু হয়েছে শাশুড়ির। শুক্রবার গভীর রাতে উপজেলার চাউলিয়া রামপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। গ্রামবাসী বাহা বেসরার মেয়ের স্বামী সামিয়েল মার্ডি শ্বশুরবাড়িতে গিয়ে ধারালো ছুরি দিয়ে তাকে কুপিয়ে হত্যা করেন। এ সময় সামিয়েলের স্ত্রী মিনি হাসদা এবং শ্যালক বিকাশ কিসকু বাধা দিতে গেলে তারাও ছুরিকাঘাতে গুরুতর আহত হন। ঘটনার পরপরই পুলিশ হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরিসহ সামিয়েলকে আটক করেছে পুলিশ। তদন্তকারী কর্মকর্তা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে সামিয়েল ও তার স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ চলছিল। 15 দিন আগে স্ত্রী মিনি হাসদা বাবার বাড়িতে চলে আসেন। এতে ক্ষুব্ধ হয়ে সামিয়েল এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। পঞ্চগড়ে স্বামীর বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ করতে গিয়ে থানায় পুলিশের হাতে গৃহবধূ আটকের ঘটনা ঘটেছে। গত শুক্রবার রাতে জেলার বোদা থানায় ঘটনাটি ঘটে। আটক গৃহবধূর নাম শিউলি বেগম। তিনি বোদা উপজেলার আবু বক্কর সিদ্দিকের মেয়ে ও রফিক মণ্ডলের স্ত্রী। আটক গৃহবধূর অভিযোগ, স্বামীর নির্যাতন থেকে বাঁচতে, সন্তানদের বাঁচাতে দফায় দফায় বাবার কাছ থেকে টাকা এনে দিতেন। সম্প্রতি নির্যাতনের মাত্রা বেড়ে যাওয়ায় অতিষ্ঠ হয়ে তিনি থানায় মামলা করতে যান, কিন্তু অজানা কারণে অভিযোগ না নিয়ে উল্টো তাকেই আটক করেছে পুলিশ। এদিকে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিমউদ্দিন জানান, শিউলির নামে ইতিপূর্বেই মামলার ওয়ারেন্ট থাকায় আটক করা হয়েছে তাকে। আমার স্বামী আমার কাছে টাকা পয়সা চাইতো, না দিতে পারলে নির্যাতন করতো। নির্যাতন সহ করতে না পারে থানায় আসছি। থানায় এসে দেখি আমার নামে মামলা, আমাকে আটক করে রাখছি। বাসায় গ্রেপ্তারের জন্য আত্মগোপনে ছিল, আমরা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হইনি। আজকে আমরা সন্ধ্যার আগ মুহূর্তে খবর পেলাম যে এই মহিলা আমাদের এইদিকে আসতেছে, বোদা বাজারের দিকে আসতেছে। উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে আমরা ওয়ারেন্ট থাকায় তাকে একটা এনআই অ্যাক্টের ওয়ারেন্ট থাকায় আমরা তাকে ওয়ারেন্ট বলে গ্রেপ্তার করি। দেশের খবরের সময় হলো আরেকটি বিরতির, ফিরছি, সঙ্গেই থাকুন। বিরতির পর আরও একবার আমন্ত্রণ, দেখছেন দেশের খবর। যশোরে 2 মোটরসাইকেলের সংঘর্ষে পুলিশ কনস্টেবল সহ 2 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। খাগড়াছড়িতে কাভার্ড ভ্যান ও ট্রাক্টরের সংঘর্ষে আহত হয়েছেন 4 জন। পুলিশ জানায়, সকাল 6:30টার দিকে যশোর সদরের চূড়ামনকাটিতে 2টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত হন 3 আরোহী। তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক কনস্টেবল ফজলুল হককে মৃত ঘোষণা করেন। অন্য মোটরসাইকেলের চালক রিয়াল সকাল 10:30টার দিকে মারা যান। ঝিনাইদহের শৈলকুপার বাসিন্দা কনস্টেবল ফজলুল হক খুলনা নগরীর আটরা পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। আহত রিয়ালের ভগ্নিপতির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। প্রায় একই সময়ে খাগড়াছড়ির আলুটিলায় কাভার্ড ভ্যান ও
ইটবাহী ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে 4 জন আহত হন। ঢাকা খাগড়াছড়ি মহাসড়কে দুর্ঘটনায় কাভার্ড ভ্যানটিতে আগুন ধরে যায় এবং ট্রাক্টরটি উল্টে যায়। আহত 4 জন ট্রাক্টরে থাকা শ্রমিক, তারা সবাই মাটিরাঙ্গার বাসিন্দা। এই ছিল দেশের খবরের সর্বশেষ। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। ধন্যবাদ সবাইকে।